নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছি আমি মিলি। শুরু করছি নিউজ টুডে, আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। নির্বাচনের আগে তড়িঘড়ি এসআইআর কেন? প্রশ্ন তুলে হাইকোর্টে জনস্বার্থ মামলা আইনজীবীর। এসআইআরের সময়সীমা বাড়ানো হোক দাবি মামলাকারীর। দেশজুড়ে পালিত হচ্ছে রাষ্ট্রীয় একতা দিবস। সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মবার্ষিকীতে নয়াদিল্লিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন ও অন্যদিকে গুজরাটের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শ্রদ্ধার্ঘ্য জানান। বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ, যার জেরে রওনা হয়েও ভুটান যেতে পারলেন না কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। শুক্রবার শিলিগুড়ি থেকে দিল্লি ফিরে যেতে হলো তাকে। বৃহস্পতিবার রাতে ফের দুর্ঘটনা উত্তরবঙ্গে। শিলিগুড়ি থেকে দার্জিলিংগামী একটি যাত্রীবাহী গাড়ি জাতীয় সড়ক ১১০-এ দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনাস্থলে মৃত্যু ২ জনের, আহত আরও ৬। নির্বাচনের আগে তড়িঘড়ি এসআইআর কেন? প্রশ্ন তুলে হাইকোর্টে জনস্বার্থ মামলা আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়ের। মামলাকারীর দাবি এসআইআর এর সময়সীমা বাড়ানো হোক। আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা। নির্বাচনের আগে তড়িঘড়ি এসআইআর কেন? প্রশ্ন তুলে হাইকোর্টে জনস্বার্থ মামলা করলেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। মামলাকারীর দাবি এসআইআর এর সময়সীমা বাড়ানো হোক। আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা রয়েছে। গত সোমবার বাংলায় এসআইআর ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্রক্রিয়াও। আমজনতার মনে হাজার হাজার প্রশ্ন। তৃণমূলের দাবি, ভোটে ফায়দা নিতে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার উদ্দেশ্যেই ২৬-এর আগে এসআইআর। এই নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। এরই মাঝে শুক্রবার কলকাতা হাইকোর্টে এসআইআর নিয়ে মামলা দায়েরের অনুমতি চান আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। তাতেই ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল জানান, অনুমতির কোনো প্রয়োজন নেই, মামলা দায়ের হলে শুনানি হবে। জানা গিয়েছে দায়ের হয়েছে মামলাও। জানা গিয়েছে মামলাকারী এসআইআর এর সময়সীমা বাড়ানোর আবেদন করেছেন। আদালতে নজরদারিতে এসআইআর করার কথাও বলেছেন তিনি। পাশাপাশি কেন এসআইআর প্রয়োজন তা স্পষ্ট করার কথাও বলেছেন। একই সঙ্গে ২০০২ সালের সম্পূর্ণ ভোটার তালিকা প্রকাশের আর্জি করেছেন তিনি। প্রসঙ্গত, ২০০২ সালে বাংলায় শেষবার এসআইআর হয়েছিল। সেই মোতাবেক এবারের এসআইআর এর ওই বছরের ভোটার তালিকাকে গুরুত্ব দিয়েছে নির্বাচন কমিশন। যাদের নাম সেই বছরের তালিকায় রয়েছে তাদের আর কোনো অতিরিক্ত নথি দেখাতে হবে না বলে জানানো হয়েছে। তা সত্ত্বেও আমজনতার মনে ভয়, যদি নাম বাদ যায় তাহলে কি হবে? হাই নিউজ নেটওয়ার্ক। প্রকাশিত উচ্চ মাধ্যমিকের প্রথম পর্বের ফল, বেড়েছে পাশের হার। তবে এবারও উচ্চ মাধ্যমিকে জেলার জয়জয়কার। প্রথম 10-এ ৬৯ জন। তবে উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় উদ্বেগজনকভাবে কম ছাত্রী সংখ্যা। প্রকাশিত উচ্চ মাধ্যমিকের প্রথম পর্বের ফল, বেড়েছে পাশের হার। তবে এবারও উচ্চ মাধ্যমিকে জেলার জয়জয়কার। পাশের নিরিখে প্রথম স্থানে দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা ১২তম স্থানে। এবার প্রথম 10-এ জায়গা করে নিয়েছে মোট ৬৯ জন। তাদের মধ্যে ৬৮ জনই বিজ্ঞান বিভাগের পড়ুয়া, মাত্র ১ জন কমার্সের পড়ুয়া। প্রথম 10-এ জায়গা পেয়েছে মাত্র ৩ ছাত্রী, বাকিরা সকলেই ছাত্র। শুক্রবার উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পর দেখা গেল এই চিত্র। সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, গোলাম ফয়জল বাণিজ্য বিভাগের ছাত্র, তিনি একমাত্র পড়ুয়া যিনি এই বিভাগ থেকে প্রথম 10-এ স্থান পেয়েছেন। অন্যদিকে প্রথম 10-এ রয়েছে মাত্র ৩ ছাত্রী। মেয়েদের মধ্যে প্রথম হয়েছেন দীপান্বিতা পাল। তিনি সার্বিকভাবে ৪র্থ স্থান অধিকার করেছেন। তার প্রাপ্ত নম্বর ৯৮.৪২%। দীপান্বিতা দক্ষিণ দিনাজপুর দৌলতপুর হাই স্কুলের ছাত্রী। মেধা তালিকায় ছাত্রীদের সংখ্যা কম থাকায় উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষাবিদরা। তাদের আশা, পরবর্তী সেমিস্টারে মেয়েরা কামব্যাক করবে। মেধা তালিকায় মেয়েদের কম উপস্থিতির সঙ্গে আরও একটি বিষয়ে নজর কেড়েছে শিক্ষকদের। ৬৯ জনের মধ্যে মাত্র ১ জন বাণিজ্য বিভাগের দুর্গ রক্ষা করেছে। অন্যদিকে কলা বিভাগ থেকে কোনো পড়ুয়াই স্থান দখল করতে পারেনি। পরীক্ষা শেষে ৩৯ দিনের মাথায় প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের প্রথম পর্বের রেজাল্ট। শুক্রবার সকালে বিদ্যাসাগর ভবন থেকে সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন সংসদ সভাপতি। তিনি জানান, পাশের হার ৯৩.৭২%। পাশের নিরিখে প্রথম স্থানে দক্ষিণ ২৪ পরগনা। তবে এই রেজাল্ট শুধুমাত্র লিখিত পরীক্ষার ভিত্তিতে। এদিন বেলা ২টো থেকে অনলাইনে দেখা গেছে রেজাল্ট। স্কুলগুলি অনলাইনে ডাউনলোড করতে পারবেন মার্কশিট।
হাই নিউজ নেটওয়ার্ক। দেশজুড়ে পালিত হচ্ছে রাষ্ট্রীয় একতা দিবস, সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মবার্ষিকী। শুক্রবার নয়াদিল্লির সর্দার প্যাটেল চকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। অন্যদিকে প্রধানমন্ত্রী মোদী গুজরাটে সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তিতে শ্রদ্ধার্ঘ্য জানান। সেখান থেকেই তিনি জাতিকে একতার বার্তা দেন। পাশাপাশি কংগ্রেসের বিরুদ্ধে সরব হন তিনি। মাওবাদী থেকে নেতাজি সুভাষচন্দ্র বসু, সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মবার্ষিকীতে একাধিক প্রসঙ্গ উস্কে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার দেশ জুড়ে পালিত হচ্ছে রাষ্ট্রীয় একতা দিবস। নয়াদিল্লিতে প্যাটেল চকে ইতিমধ্যেই বল্লভভাই প্যাটেলের উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন। গুজরাটের কেভাদিয়ায় স্ট্যাচু অফ ইউনিটিতে গিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন মোদীও। সেখান থেকেই জাতির উদ্দেশ্যে দিয়েছেন বার্তা। এদিন প্রধানমন্ত্রী বলেন, একসময় এই দেশের একটা বড় অংশ ছিল মাওবাদী ও নকশালদের কবলে। সেই সব মাওবাদী অধ্যুষিত অংশগুলিতে ভারতের সংবিধান চলত না, চলত তাদের শাসন। কিন্তু ২০১৪ সালের পর আমরা নকশাল ও নকশাল সমর্থকদের একেবারে ব্যাকফুটে ফেলে দিয়েছি, ওদের ঘরে ঢুকে শায়েস্তা করেছি, যার পরিণাম আজ দেশবাসীও দেখছে। ২০১৪ সালের আগে পর্যন্ত দেশের শতাধিক জেলা ছিল মাওবাদীদের কবলে, তবে আজ সেই সংখ্যা কমে এসেছে ১১তে, যার মাত্র ৩টি জেলায় সংবেদনশীল। বরাবরের মতোই রাষ্ট্রীয় একতা দিবসে অনুষ্ঠান থেকে কংগ্রেসের বিরুদ্ধে সরব হন মোদী। মাওবাদীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলেও অভিযোগ তোলেন তিনি। প্রধানমন্ত্রীর কথায়, স্বাধীনতার পর দেশবাসী যাদের হাতে দেশের দায়িত্ব সঁপে দিল, তারাই দেশের জাতীয় চেতনাকে, ভাবধারাকে নষ্ট করল। যে সকল প্রতিষ্ঠান বা সংগঠন ওনাদের মানসিকতা, ভাবধারার বিরোধী, তাদের বিরুদ্ধে আসরে নেমেছিল কংগ্রেস। এরা বাবা সাহেব আম্বেদকর, বল্লভভাই প্যাটেল, এমনকি নেতাজি সুভাষচন্দ্র বসুকেও রেহাই দেয়নি, তাদের সম্মান করেনি। মানুষ জানে ওদের সঙ্গে কংগ্রেস কি আচরণ করেছে। সাম্প্রতিক অতীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিটি ভাষণেই উঠে এসেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কথা। বিশেষ করে সংঘ পরিবার শতবর্ষে পা দিতেই জাতির উদ্দেশ্যে হিন্দুত্ববাদী সংগঠনকে নানাভাবে তুলে ধরেছেন তিনি, মত একাংশের। এবার তা ফুটে উঠল শুক্রবারের ভাষণেও। কংগ্রেসের দিকে তীর বিধে প্রধানমন্ত্রী বলেন, এবছর সংঘ পরিবার শতবর্ষে পা দিয়েছে, কংগ্রেস ওদেরকেও আক্রমণ করতে ছাড়েনি। সংঘ পরিবারের বিরুদ্ধে একাধিক ষড়যন্ত্র করেছে। সংঘের প্রতিটি বিচার ও ভাবধারা মানুষের কাছে ওরা বিকৃত করেছে। তবে আমরা এই বিভাজনের রাজনীতিকে শেষ করে দিয়েছি। হাই নিউজ নেটওয়ার্ক। বিহারে মহাজোট ক্ষমতায় এলে চাকরি, মহিলাদের আর্থিক সাহায্য ইস্তেহারে প্রতিশ্রুতির কথা জানিয়েছিলেন তেজস্বী যাদব। তেজস্বী যাদবের পাল্টা নিজেদের ইস্তেহারেও প্রতিশ্রুতির বন্যা বয়ে দিল ক্ষমতাসীন এনডিএ সরকার। নীতিশ কুমার, জেপি নাড্ডারা মহিলা থেকে বেকার সব শ্রেণীকেই তুষ্ট করার চেষ্টা করলেন। ক্ষমতায় এলে প্রত্যেক পরিবারের একজনকে চাকরি, মহিলাদের মাসে ২৫০০ টাকা করে আর্থিক সাহায্য, ইস্তেহারে প্রতিশ্রুতি দিয়েছে মহাজোট। তেজস্বী যাদব দাবি করেছেন, বিহারে মহাজোট জিতলে সার্বিক উন্নয়ন হবে। তেজস্বী যাদবের পাল্টা নিজেদের ইস্তেহারেও প্রতিশ্রুতির বন্যা বয়ে দিল ক্ষমতাসীন এনডিএ সরকার। নীতিশ কুমার, জেপি নাড্ডারা মহিলা থেকে বেকার সব শ্রেণীকেই তুষ্ট করার চেষ্টা করলেন। প্রথম দফার ভোটের মাত্র সপ্তাহখানেক আগে শুক্রবার ইস্তেহার প্রকাশ করলেন নীতিশ কুমার ও জেপি নাড্ডা। সেই ইস্তেহারে সবচেয়ে বড় প্রতিশ্রুতি রয়েছে মহিলাদের জন্য। নীতিশ কুমারের প্রতিশ্রুতি, এনডিএ ক্ষমতায় ফিরলে মহিলাদের স্বনির্ভরতার লক্ষ্যে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য করা হবে। ১ কোটি মহিলাকে লখপতি দিদি হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেবে সরকার। মহিলা উদ্যোগপতিদের কোটিপতি বানানোর উদ্যোগ নেবে সরকার। তেজস্বীর প্রতিটি পরিবারে চাকরির প্রতিশ্রুতির পাল্টা নীতিশ কুমাররা ১ কোটি চাকরির প্রতিশ্রুতি দিচ্ছেন। শুধু তাই নয়, ইস্তেহারে বলা হয়েছে এনডিএ ক্ষমতায় এলে বিহারে দক্ষতা উন্নয়ন সংক্রান্ত সার্ভে হবে। দক্ষতার ভিত্তিতে প্রত্যেক যুবক যুবতীর চাকরির ব্যবস্থা করা হবে। কৃষকদের জন্য বড় ঘোষণা করেছে এনডিএ। বলা হচ্ছে,
প্রধানমন্ত্রীর কিষাণ সম্মান নিধির অধীনে কেন্দ্র ও রাজ্য মিলিয়ে কৃষকদের বার্ষিক 9,000 টাকা করে সাহায্য করা হবে। কৃষিক্ষেত্রে উন্নয়নের জন্য 1 লক্ষ কোটি টাকা বিনিয়োগ করা হবে। এর বাইরে পরিকাঠামো খাতেও ব্যাপক বিনিয়োগের প্রতিশ্রুতি দিচ্ছেন নীতিশ কুমাররা। এনডিএ সরকারের তরফে বলা হচ্ছে, ক্ষমতায় ফিরলে রাজ্যে 36,000 কিলোমিটার দীর্ঘ 7টা এক্সপ্রেসওয়ে তৈরি হবে। 4 শহরে মেট্রো এবং আরও 3টি বিমানবন্দর হবে। রাজ্যকে শিল্পোন্নত করতে 50 লক্ষ কোটির বিনিয়োগ টানারও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। কিন্তু বিরোধীদের প্রশ্ন, এত শত প্রতিশ্রুতি দেওয়ার প্রয়োজন এতদিন বাদে কেন মনে পড়ছে? বিহারে তো শেষ 20 বছর ধরে ক্ষমতায় নীতিশ। যে প্রতিশ্রুতিগুলি দিচ্ছেন সেগুলির সামান্য অংশের কাজও এতদিন করতে পারেননি কেন? হাই নিউজ নেটওয়ার্ক। বৃষ্টি ভেজা রাতে বন দফতরের পরিকল্পিত পদক্ষেপে শতাধিক হাতি নিরাপদে ফিরল জঙ্গলে। না ঘটল সংঘাত, না ক্ষতি। প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক রক্ষায় উত্তরবঙ্গের এই অভিযান এখন এক অনুপ্রেরণার গল্প। উত্তরবঙ্গে মানুষ ও বন্যপ্রাণীর সহাবস্থান আজ এক কঠিন চ্যালেঞ্জ। তারই মধ্যে এক অনন্য সাফল্যের গল্প লিখল রাজ্যের বন দফতর। প্রবল বর্ষণের রাতে বাগডোগরা রেঞ্জ এলাকায় যখন প্রায় শতাধিক বুনো হাতি লোকালয়ের দিকে এগিয়ে আসছিল, তখন তৈরি হয়েছিল ভয় ও আশঙ্কার পরিবেশ। হাতি মানুষ সংঘাতের সম্ভাবনা ছিল প্রবল। ঠিক সেই সংকট মুহূর্তে বন দপ্তর শুরু করে এক অভূতপূর্ব অভিযান, হাতি গাইডিং অপারেশন। অভিযানের লক্ষ্য ছিল স্পষ্ট, কোনো রকম ক্ষতি ছাড়াই হাতিগুলিকে তাদের নির্দিষ্ট আবাসনস্থলে ফেরানো। অভিযানটি পরিচালিত হয় টুকরিয়াঝাড় রেঞ্জ থেকে বাগডোগরা রেঞ্জের ঘন বনাঞ্চল পর্যন্ত। একদিকে ঘন জঙ্গল ও নদী, অন্যদিকে বিস্তীর্ণ চা বাগান, রেললাইন, এমনকি এশিয়ান হাইওয়ে। এই সমস্ত প্রতিবন্ধকতার মধ্য দিয়েই চলেছে সেই বিশাল অপারেশন। এই কঠিন মিশনে অংশ নেন বনকর্মী, প্রশিক্ষিত মাহুত, বনরক্ষী এবং স্থানীয় হাতি পর্যবেক্ষকরা। প্রত্যেকেই ঘন্টার পর ঘন্টা বৃষ্টির মধ্যে থেকেই টর্চ ও ওয়াকিটকির আলোয় হাতিদের গতিবিধি পর্যবেক্ষণ করেন। হাতির দলের দিক ও গতি বোঝার জন্য ব্যবহৃত হয় বিশেষ সাউন্ড সিগন্যাল এবং ড্রোনের নজরদারি। ধীরে ধীরে অত্যন্ত পরিকল্পিত উপায়ে হাতিগুলিকে নিরাপদে জঙ্গলের অভ্যন্তরে ফিরিয়ে দেওয়া হয়। সবচেয়ে বড় অর্জন, পুরো অভিযানে কোনো হাতি বা মানুষ আহত হননি। বন দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, এটি সম্পূর্ণ টিম ওয়ার্কের ফল। একদিকে মানুষের জীবন রক্ষা, অন্যদিকে হাতিদের সুরক্ষা, দুটোই আমাদের সমান গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞদের মতে এই ধরনের উদ্যোগ কেবল বন্যপ্রাণী সংরক্ষণেই নয়, পরিবেশের ভারসাম্য রক্ষাতেও বড় ভূমিকা রাখে। কারণ উত্তরবঙ্গের চা বাগান ও লোকালয়ের কাছাকাছি জঙ্গলে হাতির চলাচল প্রায় নিয়মিত। তাই এমন সচেতন এবং পরিকল্পিত উদ্যোগ সংঘাত রোধে নতুন দিশা দেখাচ্ছে। অভিযানের সাফল্যে স্বস্তি স্থানীয় বাসিন্দাদেরও। এক গ্রামবাসী জানান, আমরা ভয় পেয়েছিলাম, কিন্তু বনকর্মীরা অসাধারণভাবে সামলেছেন। হাতিগুলো নিরাপদে ফিরে গিয়েছে, এটাই সবচেয়ে বড় শান্তি। হাই নিউজ নেটওয়ার্ক। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। দুর্ঘটনা এড়াতে আগে ভাগে পদক্ষেপ করল রাজ্য। আপাতত পর্যটকদের জন্য বন্ধ করে দেওয়া হলো সান্দাকফু। অর্থাৎ এই সময় ঘোরাফেরা, ট্রেকিং করা কোনো কিছুই করা যাবে না। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। দুর্ঘটনা এড়াতে আগে ভাগেই পদক্ষেপ করল রাজ্য। আপাতত পর্যটকদের জন্য বন্ধ করে দেওয়া হলো সান্দাকফু। অর্থাৎ এই সময় ঘোরাফেরা, ট্রেকিং করা কিছুই করা যাবে না। দার্জিলিংয়ের সুকিয়া পোখরি বিভাগের আওতাধীন সান্দাকফু পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। সুকিয়া পোখরি বিভাগের উন্নয়ন কর্মকর্তা আরোগ্য গোয়া জানিয়েছে, আবহাওয়া দফতরের তরফে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে, তাই নিরাপত্তার কথা মাথায় রেখে সান্দাকফু বন্ধ করে দেওয়া হয়েছে। লাল সতর্কতা প্রত্যাহার না হওয়া পর্যন্ত সম্পূর্ণরূপে বন্ধই থাকবে। বর্তমানে যারা সান্দাকফুতে, শুক্রবার সকালে তাদেরকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ আবহাওয়ার উন্নতি হলে তারপরেই ফের পর্যটকদের জন্য খুলবে সান্দাকফু।
সিঙ্গালীলা ল্যান্ড রোভার অ্যাসোসিয়েশনের সভাপতি চন্দন প্রধান জানিয়েছেন, বৃহস্পতিবার 6টি পর্যটকের গাড়ি চলে গিয়েছে। শুক্রবার প্রাতরাশের পর বাকিরা ফিরে যাবে। প্রসঙ্গত, চলতি মাসের শুরুতে বৃষ্টি ও হরপাবানি বিপর্যস্ত হয়ে পড়েছিল উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। বন্ধ হয়েছিল একাধিক রাস্তাও। প্রাণ গিয়েছে বহু মানুষের, ঘর ছেড়েছেন বহু মানুষজন। পরের দিনই ছুটে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আশ্বাস দিয়েছেন পাশে থাকা। রাজ্যের উদ্যোগে দ্রুতই স্বাভাবিক ছন্দে ফিরেছে পাহাড়। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার বৃষ্টির পূর্বাভাস পেয়ে পর্যটকদের জন্য সান্দাকফু বন্ধ করে দিল রাজ্য। হাই নিউজ নেটওয়ার্ক। অসাধ্য সাধন, জেমাইমা হারমানের ব্যাটে বিশ্বকাপ ফাইনালে ভারত। সেমিতে অস্ট্রেলিয়াকে 5 উইকেটে হারিয়ে রবিতে বিশ্বজয়ের অপেক্ষা। অসাধ্য সাধন করল ভারত। 7 বারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে 5 উইকেটে হারিয়ে মহিলাদের বিশ্বকাপের ফাইনালে উঠলেন হরমনপ্রীত কৌররা। নভি মুম্বাইয়ের মাঠে প্রথমে ব্যাট করে 338 রান করেছিল অস্ট্রেলিয়া। জেমাইমা রদ্রিগেজের 127 ও অধিনায়ক হরমনপ্রীত কৌরের 89 রানে ভর করে সেই রান তাড়া করে জিতল ভারত। একদিনের ক্রিকেটে এটি ভারতের সর্বাধিক রান তাড়া করে জয়। রবিবার ফাইনালে ভারতের সামনে দক্ষিণ আফ্রিকা। অর্থাৎ একদিনের বিশ্বকাপে এবার পাওয়া যাবে এক নতুন চ্যাম্পিয়ন। 2017 সালের বিশ্বকাপের সেমিফাইনালে শেষবার হেরেছিল অস্ট্রেলিয়া, এই ভারতের কাছেই। তারপর থেকে আর একদিনের বিশ্বকাপে হারেনি তারা। 8 বছর পর সেই ভারতের কাছেই আবার হারতে হলো অস্ট্রেলিয়াকে। হিলিদের জয়রথ থামালেন হরমনপ্রীতেরা। নভি মুম্বাইয়ে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অ্যালিসা হিলি। অস্ট্রেলিয়ার অধিনায়ক চেয়েছিলেন বড় রান বোর্ডে তুলতে, কিন্তু তিনি বেশিক্ষণ টিকতে পারেনি। একবার তার সহজ ক্যাচ ছাড়েন হরমনপ্রীত। তারপরেও মাত্র 5 রানে ক্রান্তি গৌড়ের বলে আউট হন হিলি। অপর ওপেনার ফিবি লিচফিল্ড প্রথম বল থেকেই আক্রমণাত্মক খেলছিলেন। পাওয়ার প্লে কাজে লাগান তিনি। লিচফিল্ডকে সঙ্গ দেন এলিস পেরি। দুজনে মিলে দ্রুত রান করেছিলেন। 2 ব্যাটারের মধ্যে 155 রানের জুটি হয়। 17 রান করেন লিচফিল্ড। বিশ্বকাপের সেমিফাইনালে তার ঝোড়ো ইনিংস চাপ বাড়াচ্ছিল ভারতের ওপর। সেই জুটি ভাঙেন অমনজোত কৌর। 119 রানের মাথায় লিচফিল্ডকে আউট করেন তিনি। সেই জুটি ভাঙার পর কিছুটা চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া। ভারতের স্পিনারেরা নিয়ন্ত্রিত বোলিং করেন। অস্ট্রেলিয়ার ব্যাটারেরা হাত খুলতে না পারায় পরপর উইকেট পড়তে থাকে তাদের। পেরি করেন 77 রান। বেথ মুনি 24 রানে আউট হন। অ্যানাবেল সাদারল্যান্ড ও তাহিলা ম্যাগ্রা রান পাননি। একটা সময় দেখে মনে হচ্ছিল 300 রান করতে সমস্যা হবে অস্ট্রেলিয়ার, কিন্তু অভিজ্ঞ অ্যাশলি গার্ডনার তখনও ক্রিজে ছিলেন। চলতি বিশ্বকাপে জোড়া 100 রান করেছেন তিনি। সেই ছন্দ দেখা গেল এই ম্যাচেও। 45 বলে 63 রানের ইনিংস খেললেন গার্ডনার। তবে তাকে বাকিরা সঙ্গ দিতে পারেননি, ফলে পুরো 50 ওভার খেলতে পারেনি অস্ট্রেলিয়া। 49.5 ওভারে 338 রানে অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া। ভারতের বোলারদের মধ্যে শ্রীচরণী ও দীপ্তি শর্মা 2 করে উইকেট নেন। 1 করে উইকেট নেন ক্রান্তি, অমনজোত ও রাধা যাদব। 339 রান তাড়া করা সহজ ছিল না, বিশেষ করে যেখানে ফর্মে থাকা প্রতিকা রাওয়ালকে এই ম্যাচে পায়নি ভারত। হঠাৎ করে বিশ্বকাপের দলে ঢুকে ওপেন করতে নামতে হয় শেফালি বর্মাকে। ফলে দায়িত্ব বেশি ছিল স্মৃতি মান্দানা। শেফালি 2 4 মারলেও বেশিক্ষণ টিকে থাকেননি। 10 রানে কিম গার্থার বলে আউট হন তিনি। মান্দানা ভালো খেলছিলেন, কিন্তু 24 রানের মাথায় লেগ সাইডের বল মারতে গিয়ে আউট হন তিনি। আম্পায়ার প্রথমে আউট দেননি। রিভিউ নেয় অস্ট্রেলিয়া। সিদ্ধান্ত বদলাতে হয়। মান্দানা আউট হওয়ার পর মনে হচ্ছিল আরও একবার বিশ্বকাপ থেকে ব্যর্থ হয়েই ফিরতে হবে ভারতকে। কিন্তু অন্য পরিকল্পনা ছিল জেমাইমা ও হরমনপ্রীতের। শুরুতে কয়েকটি ওভার ধরে খেলেন তারা। ধীরে ধীরে হাত খোলা শুরু করেন। বেশি আক্রমণাত্মক দেখাচ্ছিল জেমাইমাকে। পাওয়ার প্লে কাজে লাগিয়ে প্রতি ওভারে 4 মারছিলেন তিনি। ফলে 2 উইকেট পড়লেও ভারতের রান তোলার গতি কমেনি। জেমাইমা ও হরমনপ্রীত জানতেন শিশির পড়ছে, ফলে বোলারদের বল গ্রিপ করতে সমস্যা হচ্ছিল। বিশেষ করে আলানা কিং নিষ্ক্রিয় হয়ে পড়লেন। তার ফায়দা তুলল ভারত। অস্ট্রেলিয়া ও ভারতের রান তোলার গতি প্রায় সমান ছিল। 2 ব্যাটারই 100 রানের দিকে এগোচ্ছিলেন। কিন্তু 89 রানের মাথায় সাদারল্যান্ডের বলে বড় শট মারতে গিয়ে আউট হন হারমান। অধিনায়ক আউট হওয়ায় জেমাইমা ঠিক করে নেন শেষ পর্যন্ত তিনি টিকে থাকবেন। সেটাই করলেন এই মিডল অর্ডার ব্যাটার। চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচে 0 রানে আউট হয়েছিলেন জেমাইমা। রান পেয়ে বাদও পড়েছিলেন 1 ম্যাচে।
সেই জেমাইমা 100 রান করে ভারতকে ফাইনালে তুললেন। হরমনপ্রীত আউট হওয়ার পর জেমাইমার সঙ্গে জুটি বাঁধেন দীপ্তি। ভালো খেলছিলেন তিনি। মাঝে একটা সময়ে জেমাইমা বড় শট খেলতে পারছিলেন না, সেই সময় দীপ্তি দায়িত্ব নেন, কিন্তু 24 রানের মাথায় রান আউট হন তিনি। 6 নম্বরে নেমে বাংলার রিচা ঘোষও প্রথম বল থেকে বড় শট মারতে শুরু করেন। 2টি 4 ও 2টি ছক্কা মারেন তিনি। দেখে মনে হচ্ছিল দ্রুত খেলা শেষ করার চেষ্টা করছেন তিনি। সেটা করতে গিয়ে 16 বলে 26 রান করে আউট হন রিচা। ততক্ষণে অবশ্য ভারত জয়ের কাছে পৌঁছে গিয়েছে। এই ম্যাচে অস্ট্রেলিয়া ফিল্ডিং ভালো করলেও 3টি ক্যাচ পড়ল। তার মধ্যে জেমাইমার 2টি সহজ ক্যাচ ফেললেন হিলি ও ম্যাগ্রা। সেই ছবি বুঝিয়ে দিচ্ছিল দিনটা অস্ট্রেলিয়ার নয়, নইলে এই ভুল হলুদ জার্সিধারীদের কাছ থেকে দেখা যায় না। তার খেসারত দিতে হলো হিলিদের। 1.3 ওভারে ব্যাট করতে নেমেছিলেন জেমাইমা। প্রায় 50 ওভার খেললেন তিনি। দলকে জিতিয়ে মাঠ ছাড়লেন, বুঝিয়ে দিলেন এবারের বিশ্বকাপ আন্ডারডগ হয়ে খেলতে নামেনি ভারত। আর বাকি মাত্র 1 ম্যাচ। এখন থেকেই বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছেন ভারতীয় সমর্থকেরা। হাই নিউজ নেটওয়ার্ক। মেলবোর্নে ডুবল সূর্য। দ্বিতীয় টি-20তে ব্যাটে বলে বিধ্বস্ত টিম ইন্ডিয়া। এত কম রানের পুঁজি নিয়ে অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিরুদ্ধে জেতা যায় না। মাত্র 13.2 ওভারে 6 উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় অস্ট্রেলিয়া। মেলবোর্নে আত্মসমর্পণ টিম ইন্ডিয়ার। পুরো 20 ওভারে খেলতে পারেনি ভারত। শক্তিশালী অস্ট্রেলিয়ার সামনে জয়ের জন্য মাত্র 126 রানের লক্ষ্য ছিল। শেষের দিকে বুমরা জ্বলে উঠলেও ততক্ষণে অনেকটা দেরি হয়ে গিয়েছে। মাত্র 13.2 ওভারে 6 উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় অস্ট্রেলিয়া। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক মিচেল মার্শ। অস্ট্রেলিয়া স্কোয়াডে একটি বদলও করা হয়েছে। ইয়াশ ফিলিপসের পরিবর্তে এসেছেন ম্যাট শট। ভারতীয় দল ছিল অপরিবর্তিত। প্রথমে ব্যাট করতে নেমে অভিষেক এবং হর্ষিত রানা ছাড়া কেউই অজি বোলারদের সামনে রুখে দাঁড়াতে পারলেন না। এই 2 ব্যাটার ছাড়া টিম ইন্ডিয়ার স্কোরশিট দেখতে মোবাইল নম্বরের মতো। 8 বল বাকি থাকতেই মাত্র 125 রানে শেষ হয়ে যায় টিম ইন্ডিয়ার ইনিংস। অল্প রানের লক্ষ্যের সামনে ঝোড়ো শুরু করেন 2 অজি ওপেনার মিচেল মার্শ এবং ট্রাভিস হেড। পাওয়ার প্লেতে দ্রুত রান তোলার ক্ষেত্রে তৎপর দেখায় তাদের। এমনকি বুমরার মতো বোলারও ছাড় পাননি। 1 ওভারে 18 রান পর্যন্ত দিতে দেখা যায় তাকে। বুমরার পর হর্ষিতেরও 1 ওভারে ওঠে 20 রান। 4 ওভারের মধ্যেই 50-এর গণ্ডি পেরোয় অস্ট্রেলিয়া। ভারতকে প্রথম সাফল্য এনে দেন বরুণ চক্রবর্তী। তার বলে বড় শট হাঁকাতে গিয়ে 28 রানে আউট হন হেড। তিনি সাজঘরে ফিরলেও অজিদের রানের গতি কমেনি। ওভার পিছু 12 রান করে তুলছিলেন মার্শ এবং ইয়াশ ইংলিশ। তবে 46 রানে কুলদীপ যাদবের বলে আউট হন মার্শ। কিন্তু ততক্ষণে যা ড্যামেজ হওয়ার তা হয়ে গিয়েছে। 2টি 4 এবং 4টি ছক্কা দিয়ে সাজানো অজি অধিনায়কের ইনিংস যখন থামে, অস্ট্রেলিয়ার রান 8 ওভারে তখন 87। এরপর বরুণ চক্রবর্তীর বলে 1 রানে সাজঘরে ফেরেন টিম ডেভিড। 90 রানে 3 উইকেট হারায় অস্ট্রেলিয়া। কিন্তু এত কম রানের পুঁজি নিয়ে শুরুতে যে লড়াইটা করতে হতো ভারতীয় বোলারদের, সেটা করতে পারেনি কেউই। শেষের দিকে বুমরা পরপর 2টি উইকেট নিলেও ড্যামেজ কন্ট্রোল হলো না। ভারতের দেওয়া ছোট লক্ষ্য 6 উইকেট হারিয়ে তুলে নিল অস্ট্রেলিয়া। 5 ম্যাচের টি-20 সিরিজে 1-0 লিড নিলেন মার্শরা। 2 দলের পরবর্তী ম্যাচ রবিবার। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। নজর রাখুন হাই নিউজে। নির্ভীক, নিরপেক্ষ।